2025 25শে নভেম্বর ভুজ দেখতে, ভুজের সাইট সিন করতে বেরিয়েছি রান অফ কচ। এই যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এয়ারফোর্স, ভুজের এয়ারফোর্স। পুরো এলাকা হচ্ছে এয়ারফোর্সের এলাকা। এবং আমার যেতে যেতে একটা এই বোর্ডটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে কর্কট রেখা, টপিক অফ ক্যান্সার। কর্কট রেখা এইখান দিয়ে পাস হয়েছে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি। কর্কট রেখা আরও গেছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং নদিয়া জেলার কৃষ্ণনগর দিয়েও এই কর্কট রেখা গেছে। তাই এই বোর্ডটা দেখে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আমার যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক সেই জায়গা দিয়েই এই কর্কট রেখাটা গেছে। এবং আমরা পথে যেতে যেতে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। ভুজে এখানে সবাই প্লেটে করে চা খায়। অ্যাকচুয়ালি কী হয়েছে, প্লেটে চা খেলে আমরা জানি প্লেটে চা ঢাললে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং তাড়াতাড়ি খেতে পারে। সেই জন্য হয়তো এখানকার সব মানুষেরা প্লেটে করে চা খায়। আমার হাজব্যান্ডেরও ইচ্ছে হলো, সেও শুরু করলো খেতে। কিন্তু আমি বলেছি আমি কিন্তু প্লেটে চা খাবো না, আমি কাপে করে চা খাবো। আমাকে কাপে করে চা দিয়েছে। এই হচ্ছে আমার চা। এবং এরপরে এই চা খেয়ে আমরা খাবো দাবেলি, ভুজের একটি বিখ্যাত খাবার, জনপ্রিয় খাবার দাবেলি। ওই ছোটো ছোটো দোকানগুলো ওখানেই তৈরি হচ্ছে এবং ওইদিকেই তাকিয়ে আছি। এরপরে যাব আমরা দাবেলি খেতে। দাবেলি খাওয়ার জন্য এসে গেছি। এবং ওই যে প্লেটের মধ্যে পুরটা রয়েছে, ওটা আলু দিয়ে নানান রকম মশলা দিয়ে মেখে রেখেছে এবং এটা পাউরুটির মধ্যে ভরে সেঁকে দাবেলি তৈরি করে। এবং খুব ইচ্ছে হলো, ও বলছিল কী কী আছে এর মধ্যে। তা প্রথমে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আগে খাও, খেয়ে দেখো কেমন হয়েছে খেতে, তারপর আমি খাবো। যদিও দুজনে 2 প্লেট নিয়েছি। ওকে আগে ট্রাই করতে বললাম, ও ট্রাই করছে। একটুখানি মুখে দিয়েই বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে। যদি ওর সব খাবারই ভালো লাগে, ভালো করে পুর দিয়ে মুখেও দেয়নি, একটু সাইড দিয়ে টুকটুক করে কামড় দিচ্ছে, তাতেই বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে। আর শুনে বললাম ঠিক আছে, আমিও একটু খাবো, খেয়ে দেখি কেমন খেতে। তাই হাতে নিয়ে নিলাম আমার প্লেটটি এবং দেখো ভেতরে ঝুরি ভাজা, বাদাম, আলুর পুর, বিভিন্ন মশলা দিয়ে মাখা। আমি তো একদম পুরো মুখে কামড় দিয়ে দিয়েছি, যাতে পুরো সমেত যাতে বোঝা যায় খেতে। দেখলাম বেশ ভালো লাগছে খেতে। এরপরে আমরা গেলাম গান্ধিকা গ্রাম। এই গ্রামে কয়েকটা ঘর আছে যেখানে কিনা ওরা নিজেরাই থাকে, মানে নিজেদের আত্মীয় স্বজন থাকে, মামা মাসি কাকা জ্যাঠা, মানে এরাই বংশ পরম্পরায় হয়ে আসছে এবং এরা নিজেরাই জিনিসপত্র তৈরি করে এবং এক্সিবিশন কাম সেল করে রেখেছে, যেখানে সেলও হয়। তা আমরাও ঢুকে পড়লাম, আমাদেরও ড্রাইভার দাদা নিয়ে গেল দেখানোর জন্য। খুবই সুন্দর সুন্দর জিনিস, দেখলেই নিতে ইচ্ছে করবে। যদিও আমরা নিই, কারণ আমাদের প্রথম দিন, ভাবলাম আরও দেখে তারপর নেব। বিভিন্ন হাতের কাজের জিনিস রয়েছে, সব নিজেরাই তৈরি করে, সব নিজেরা এগুলো তৈরি করেছে। ছোট ছোট চাবির রিং, এইসব এরা কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছে। আর নিজেরাও খুব সুন্দর সেজেগুজে রয়েছে। যদিও কিন্তু এরা বলছে, প্রথমে ঢুকেই বলছে আমাদের কিন্তু ছবি তুলবে না।
বিভিন্ন রকম গুজরাটি কাজ, কাঁথার কাজ। ওদের ঘর দুয়ারগুলো খুব সুন্দর করে সাজানো, কীরকম আঁকা দেখো দেয়ালে। বিভিন্ন আজরাক প্রিন্টের জিনিসপত্র রয়েছে। ভুজের হচ্ছে ট্র্যাডিশনাল কাপড় হচ্ছে এই আজরাক প্রিন্ট। এই প্রিন্টটা হচ্ছে ওখানেই মানে তৈরি হয়েছে প্রথম। এখন যদিও সব জায়গায় পাওয়া যায়। কত সুন্দর সুন্দর ব্যাগ। পুরো আমরা ঘুরে ঘুরে দেখছি ওদের হাতের কাজের জিনিস। এটা হচ্ছে আহমেদাবাদে যে গান্ধী আশ্রম, সেখান থেকেই অ্যাকচুয়ালি এখানে এই গ্রামটা তৈরি করে দিয়েছে, যাতে এই মানুষেরা তৈরি করতে পারে জিনিসপত্র এবং ওখানে বিক্রি করতে পারে। একটা রোজগারের জায়গা করে দিয়েছে গান্ধী আশ্রম। এখানে অটল বিহারী বাজপেয়ী মহাশয় উনি এই গ্রামটার উদ্বোধন করেছিলেন। এটা দেখে আমরা যাব রোড টু হেভেন, এবং রোড টু হেভেন ঠিক এখান থেকেই শুরু হয়েছে। এই অনেস্ট, এটা একটা রিসর্ট। রোড টু হেভেন এখান থেকেই শুরু, এবং আমরা এই রিসর্টে দাঁড়িয়েছি রিসর্টটা দেখার জন্য। খুব সুন্দর অনেকটা এরিয়া নিয়ে, এবং এখানে টেন্ট হাউসও করে রেখেছে। একদম দেখে মনে হচ্ছে একটা স্টুডিও। ওই যে টেন্ট হাউসগুলো, এগুলোকে টেন্ট হাউস বানিয়ে রেখেছে। মাড হাউসও বলে এগুলোকে, আবার বলে কি এই মাড হাউসগুলোকে বলে গুঙ্গা। এখানটা রেস্টুরেন্টও আছে। এই রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব। আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টটাতে। এখানে 350 টাকা করে বুফে সিস্টেম, মানে পার হেড 350 করে নেবে। যেমন যত খুশি তুমি খেতে পারো। যদিও বললাম যে আমি খেতে পারবো না এত, এই আমার 350 টাকাটা আমার নষ্ট হবে। তাই বললো ঠিক আছে, আপনাদের জন্য ডিসকাউন্ট দেবো কিছু। এরপরে আমরা রোড টু হেভেনে চলে এসেছি। সত্যি রোড টু হেভেন, হেভেন। দুই দিকে জল। এই জলটাই পরে শুকিয়ে নুন হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে। যদি আমরা সেটা দেখতেই এসেছিলাম ভুজে, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখতে পাইনি। দুপাশে জল। এই জলটা দেখে মনে হচ্ছে সাগরের উপর দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা সাগর নয়, এটা একটা নিচু জায়গা যেখান দিয়ে সাগরের থেকে একটা সরু খাড়ি আছে, সেই খাড়ি দিয়ে এই জলটা ঢুকে পড়ে বর্ষার সময়, এবং এই জলটা ঢুকে পড়াতে এটা আর বেরোতে পারে না। তখন এটা কি হয়, শীতকালে এই জলটা জমে গিয়ে নুন তৈরি হয় এবং পুরোটা সাদা হয়ে যায় তখন। এখন যেটা আমরা জল দেখছি এটাই শুকিয়ে নুন হবে। যেহেতু এই সময় হয়ে যায়, আমরা নভেম্বরের 25 তারিখে আমরা এসেছি এখানে, কিন্তু তখনও হয়নি কিছু। এখানে পুরো জল
ড্রাইভার দাদা বলছেন যে দেরি করে বর্ষা হয়েছে বলে জলটা শুকাতে পারেনি, সেই জন্য আমরা সাদা এটা দেখতে পাইনি, নুনের জায়গাটা দেখতে পাইনি। কিন্তু যেটা দেখেছি সত্যি খুব সুন্দর। অ্যাকচুয়ালি যে রাস্তাটা যাচ্ছে এখানেও জলই ছিল। লকডাউনের সময় এটা ভরাট করে করে এই রাস্তাটা তৈরি করেছে। এই রাস্তাটার লম্বা হচ্ছে 30 কিলোমিটার। এই রাস্তাটা তৈরি হওয়াতে এখান দিয়ে ধোলাবিরা যেতে হয়, সেই ধোলাবিরা যাওয়ার জন্য অনেকটা পথ ছোট হয়ে গেছে এবং তাতে গাড়ি চালকদের খুবই সুবিধা হয়েছে, অনেকটা পথ এগিয়ে গেছে। আর 2023 সালে এই রোডটা নরেন্দ্র মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী, উনি উদ্বোধন করেছেন এবং এই রোডটার নাম দিয়েছে রোড টু হেভেন। আর সত্যি এই নামের সার্থকতা আছে, দেখে সত্যিই মনে হচ্ছে আমরা হেভেনের দিকে চলে যাচ্ছি। সত্যি এটা হেভেন। পুরো মনে হচ্ছে আমরা হেভেনে উঠে যাচ্ছি। এই দেখো কেমন জল বাদিকে, পুরো ঢেউ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে সাগর, কোনো পাড় দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একদম ধুধু করছে সাগরের জল। কিন্তু এটা একদম গভীরতা নেই, কারণ এখানে অনেক ফ্লেমিঙ্গো ছিল, তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা গভীরতা নেই এই জলে। আরও কয়েকদিন, ডিসেম্বরের শেষের দিকে হয়তো এটা শুকিয়ে যাবে এবং নুন তৈরি হবে, যারা পরে আসবে তারা দেখতে পাবে। যদিও আমাদের এই একটা আলাদা একটা দৃশ্য, যেটা জল দুপাশে মনে হচ্ছে আমরা সাগরের মাঝখান দিয়ে চলেছি এবং সবাই রাস্তায় দাঁড়িয়ে সেটা উপভোগ করছে। দূরে পথ দেখে মনে হচ্ছে কোনো শেষ নেই, পুরো স্বর্গের দিকে চলে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। অনেক ইউটিউবে দেখেছি এই রাস্তাটার সম্বন্ধে, আজ নিজের চোখে দেখছি। অপূর্ব দৃশ্য। দুদিকে সাদা হলে আরও কত অপূর্ব লাগতো। যদিও যেটা দেখছি সেটাও খুবই ভালো। আমারও খুব ইচ্ছে করছে এই রাস্তায় একটু দাঁড়িয়ে নামবো গাড়ি থেকে, তাই নেমেই পড়লাম। দেখো কত ঢেউ, দেখে মনে হচ্ছে পুরো সাগর। চারিদিকে শুধু জল আর জল। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে নুনটা মুখে দিয়ে দেখবে, যদিও এখানে নুন পাইনি, তাই ভাবলো যে জলটাই মুখে দিয়ে দেখি কি স্বাদ, তাই ও দেখতে গেছে জল মুখে দিয়ে। মুখে দিয়ে এসে বলছি একদম নুন। যেখানটা জল কম সেখানটা শুকিয়ে গেছে এবং সাদা হয়ে গেছে। এই সাদাটাই পুরোটা সাদা থাকবে। যতটা আমরা এলাম রাস্তায়, শুধু এইটাই এরকমই হবে যখন পুরো জলটা শুকিয়ে যাবে। হ্যাঁ, ভগবান আমাদের নিরাশ করেননি, এইটুকু দেখিয়ে আমাদের শান্তি পেলাম যে কতটা সুন্দর লাগে পুরোটা নুন হলে, সাদা থাকলে। এই রোড টু হেভেন দেখে আমরা ধোলাবিরার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর যাব আমরা ধোলাভিরা দেখে আমরা যাব কালাডুঙ্গা। এই কালাডুঙ্গা যেতে
এখানে একটা পয়েন্ট আছে ম্যাগনেট পয়েন্ট, যেখানে গাড়ি স্টপ করে রাখলে নিজে থেকেই চলতে শুরু করবে। যেহেতু আমাদের পেছন দিকটা চলে যাচ্ছে, যদি গাড়িটা ওই দিকটা থাকতো, সামনের দিকে থাকতো মুখ, তাহলে সামনের দিকে এগিয়ে যেত। যেহেতু আমরা সামনের কালাডুঙ্গার দিকে যাব এবং এটা পেছন দিকে যাচ্ছে, পেছন দিকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা ম্যাগনেটের কোনো ব্যাপার নয়। এটা মনে হয় এই যে গাড়ি নিউট্রাল রেখেছে, কিন্তু তবুও গাড়ি চলছে, পেছন দিকে চলছে নিজে থেকে। এটা অ্যাকচুয়ালি একটা ঢালু জায়গা, যেটা দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা ঢাল, জায়গাটা ঢাল। সেই জন্য মনে হয় এটা ম্যাগনেটিক টেনে নিচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু একজন ভদ্রলোক দেখালো, একটা বোতল ওখানে রাখলো, সেই বোতলটা পেছন দিকে গড়িয়ে চলছে। তাহলে কি ওটা কি ম্যাগনেটে যাচ্ছে? নয়, এটা ঢাল জায়গা। যাই হোক, আমরা এখন কালাডুঙ্গার দিকে যাচ্ছি। কালাডুঙ্গাটা হচ্ছে কচ্ছ জেলার সবচেয়ে উঁচু জায়গা। সেখানে আমরা যাচ্ছি, সেই উঁচু জায়গাটাতে, যেখান থেকে রান অফ কচ্ছটা খুব ভালো দেখায় এবং পাকিস্তানের বর্ডারও দেখা যায়। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, দত্তপ্রয়া মন্দির, ওটা 400 বছর পুরনো মন্দির, যদিও এখন সেটা একটু ঠিকঠাক করেছে এবং এখানে গাড়ি দাঁড় করিয়েছে এবং আমরা সোজা ওই দিকটাতে যাব। একটু উঁচুতে উঠতে হবে, তার জন্য যারা যেতে পারেন না তারা এই উট রয়েছে, এই উটে করে যাওয়া যায় এবং তার জন্য চার্জ নেবে। ওখানে গেলেই সবাই দৌড়ে চলে আসবে, উটে করে যাবেন, পাগড়ি বাঁধুন, দূরবীন নিন, দূর থেকে দেখা যাবে পাকিস্তানের বর্ডার, এরকম এসব বলবে। তা আমরা হেঁটেই যাব, কোনো উটে করে নয়, একটুখানি পথ, সবাই যেতে পারে। তাই আমরাও উটের দিকে একটু দেখে চলা শুরু করব এবং চলা শুরু করে এটা হচ্ছে দত্তপ্রয়া মন্দির, যেটা 400 বছর পুরনো মন্দির। ইনিই পাহারা দিতে নেই কালাডুঙ্গাকে। এখানে চারিদিক জঙ্গল ছিল 400 বছর আগে, নিশ্চয়ই এরকম কোনো রাস্তাঘাট ছিল না এবং অত মানুষজনও ছিল না, তাই এখানে খুব শিয়ালের বসবাস ছিল। এবং এই ব্রহ্মদত্তা, উনি শিয়ালদের খাওয়াতেন, যখন খাবার পেতেন না উনি নিজের অঙ্গ কেটে শিয়ালদের খাওয়াতেন এবং সেটা এখনও পর্যন্ত এটা রয়ে গেছে, ট্র্যাডিশনটা রয়ে গেছে। এখানে খাবার বানিয়ে শিয়ালদের উদ্দেশ্যে রেখে দেয়, যদিও এখন তো শিয়াল নেই, ওই পাখিরা বা অন্যান্য জন্তু জানোয়ার হয়তো খেয়ে চলে যায়, কিন্তু সেইটা এখনও ওরা পালন করে। এখানে শেয়ালের ছবি রয়েছে এবং একটা মডেলও করে রেখেছে শেয়ালের। এখানে সবাই বসে সব গান বাজনা করছে। এটা দেখে আমরা চলে যাব হোয়াইট রান দেখতে। খুব দেরি হয়ে গেছে এইগুলো দেখতে দেখতে, ধোলাভিরা, কালাডুঙ্গা এগুলো দেখতে দেখতে। ওই হোয়াইট রানের ওখানে ধর্দু গ্রাম, কচ্ছ জেলার সানসেটটা দেখার মতন দৃশ্য, এবং অনেকটা দেরি হয়ে গেছে বলে খুব জোরে চালিয়েছে আমাদের ড্রাইভার দাদা। দেখাই যাচ্ছে সূর্যটা, মানে রেডি হয়ে যাচ্ছে সেট হওয়ার জন্য। আর আমরাও চলেছি, রেডি হয়ে চলছি সানসেট দেখব বলে। কিন্তু এখানে যেতে গেলে পারমিশন লাগে, সেই পারমিশন করাতে হয়, তার জন্য কিছু টাকা নেয়, যদিও আমাদের লাগেনি, কারণ যেহেতু আমাদের আর্মির একটা কার্ড ছিল, যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে চাকরি করেন, সেই একটা কার্ড, আইডেন্টি কার্ড দেখিয়ে আমরা তাড়াতাড়ি ঢুকতে পেরেছি। না হলে এখানে ফর্ম ফিল আপ করে জমা করে তারপর পারমিশন দেয় এবং নিজেদের গাড়ি ঢোকাতে দেন না রাস্তায়। ওদের বাস আছে, সেই বাসে করে ওরা ওই হোয়াইট রান দেখানোর জন্য নিয়ে যায়, সেটা ফ্রি। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসে করে নিয়ে যায়, যদিও আমরা আমাদের নিজেদের গাড়িতেই ঢুকে পড়েছি, কারণ যেহেতু আমাদের কাছে
আইডেন্টি কার্ড ছিল। এই চেকপোস্ট, এবং দেখে আমাদের ছেড়ে দিয়েছে। আমরা খুব দ্রুত চলেছি সানসেট দেখব বলে। এটা আমরা ছোটোবেলায় পড়েছি বইতে, হোয়াইট রান। সেটা এখন দেখব বলে চলে এসেছিলাম, যদিও হোয়াইট দেখিনি, কিন্তু যেইটুকু দেখেছি সেইটুকু মনে চিরদিন থাকবে। এই যে নরেন্দ্র মোদীজি ছবি রয়েছে, এখানেও একবার চেক হবে, এবং অনেকে এই উটের গাড়ি করেও যায়। চারিদিক আকাশ লাল হয়ে রয়েছে, সূর্য ডোবার দৃশ্য। দুধারে এত লাইট দিয়ে সাজিয়েছে, এত অপূর্ব, ভীষণ ভালো লাগছে। এই যে গুঙ্গা মাড হাউস, সারা রাত এইসব চলে এখানে। যারা থাকে তাদের নাচ গান, ভুজের সব গ্রামের সব মানুষেরা এখানে নাচ গান করে, নিজেদের জীবনযাত্রার সমস্ত কিছু পালন করে, এবং সমস্ত 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে এখানে সবাই থাকে। তার জন্য আগে অনলাইন বুক করতে হয়, এবং অনেক টাকারই ব্যাপার এখানে। ওই যে দূরে সাদা এটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উপরে উঠে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে পুরো কচ্ছেলাটা ভালোভাবে দেখা যায়। যদিও আমাদের সৌভাগ্য হয়নি, কারণ ওখানটা কাজ হচ্ছিল। গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে, এবং আমরা ঢুকে সূর্যাস্ত দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর দেখো কী দৃশ্য, পুরো আকাশ রামধনু হয়ে রয়েছে। মনে হয় যে জল, ওখানটা পুরো জল, না হলে ওখানটা সাদা, আরও অপূর্ব অপূর্ব দৃশ্য লাগতো দেখতে। যদিও এটাও অনেক অনেক পাওনা। সবাই বসে আছে সূর্যাস্ত দেখবে বলে। এখানটা ওরা গান বাজনা করে, রণ উৎসব। এই ওয়াচ টাওয়ার, এখানটা সাজিয়ে রেখেছে সাদা কাপড় দিয়ে, কারণ সন্ধ্যা হলেই লেজার শো হবে, ভুজের জীবনযাত্রা দেখাবে। সূর্যটা দেখো, আর একটু বাকি আছে ডোবার জন্য। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ধর্দো গ্রাম, কচ্ছেলার। এটা একটা গ্রামের নাম ধর্দো। এখানেই হোয়াইট রান রণ উৎসব হয়। সূর্য ডোবার পরেও আকাশ কত সুন্দর রঙিন লাগছে। একটু পরেই শুরু হবে লেজার শো, লাইট অ্যান্ড সাউন্ড ওই ওয়াচ টাওয়ারে। কোনো কাজ হচ্ছে। আজ 25শে নভেম্বর, কালকে 26শে নভেম্বর। আমরা কালকে যাব ভুজের অন্য দিকটা লোকাল সাইট সিন। আজ এই পর্যন্ত, টাটা।